বিসমিল্লাহির রহমানির রহিম। 15 এপ্রিল 2025। শিরোনাম হলো কঠিন বাস্তবতা এবং পরীক্ষার মুখোমুখি বিএনপি। যদি আমাকে বলে যে আপনি বিএনপির কর্মী হিসাবে বক্তব্য দেন, তাহলে আমার বক্তব্য হবে একরকম। আর যদি আমাকে সার্বিক বাস্তবতার আলোকে আমাকে বক্তব্য রাখতে বলা হয়, তাহলে আমার বক্তব্য যেটা হওয়ার সেটা আমি এখন উপস্থাপন করছি। একেবারে আমি কোনো দল টল বুঝি না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, একজন আইনজীবী হিসাবে প্রতিদিন মানুষের সাথে আমার যে অভিজ্ঞতা হয়, ভাব বিনিময় হয়, সেই আলোকে আমি আজকে এই ভিডিওতে এই কথাগুলো বলতেছি। একটা কঠিন পরীক্ষায় বিএনপি মুখোমুখি হচ্ছে। তাহলে একটু প্রথমে কথাটা বলেন, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই চারটা দেশের রাজনীতির যারা পুরনো দল, সেই দলগুলো কিন্তু অনেকটা অস্তিত্ব সংকটে পড়েছে। পাকিস্তান দিয়ে আমি শুরু করতে চাই। আসেন আপনি পাকিস্তানের মুসলিম লীগ যে দলের নেতৃত্বে পাকিস্তানের জন্ম হয়েছে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব যে দলের ছিলেন, তিনি তার সেই দল দীর্ঘদিন পাকিস্তান শাসন করতে পারেন। আমরা দেখব যে পাকিস্তানে 1970 সালের নির্বাচনে যে নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগের পরে যারা সবচেয়ে বেশি আসন পায় তারা হলো পাকিস্তান পিপলস পার্টি। এবং পূর্ব পাকিস্তান তারা সিট পায় না, কিন্তু পশ্চিম পাকিস্তান তারা একচেটি তারা আসনগুলো পায়। সেই পিপলস পার্টির প্রধানমন্ত্রী নেতা জনাব জুলফিকার আলী ভুট্টো, তিনি পাকিস্তানে যে একটা সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। যে শাসক ছিলেন তিনি দীর্ঘদিন পাকিস্তান শাসন করেন। পরবর্তীকালে সেই পাকিস্তানের শাসক জিয়াউল হক হেলিকপ্টারে মারা গেলেন। অনেক আন্দোলন সংগ্রাম হলো, ভোট হলো, তার মেয়ে পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টো ক্ষমতায় আসলেন। পুরো মেয়াদ পূর্ণ করতে পারেন নাই, আবার তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, আবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এরপর আবার তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, এরপর তিনি মারা গেলেন। বর্তমানে পাকিস্তানি পিপলস পার্টির অবস্থান অত্যন্ত দুর্বল। মুসলিম লীগ পিপলস পার্টির অবস্থা তেমন ভালো না। এরপরে যে ইমরান খান, যাকে নিয়ে আমরা কদিন লাফালাফি করলাম, তেহরিক ইসলাম, সামরিক বাহিনী তাকে যেভাবে প্রক্রিয়া করে তাকে ক্ষমতায় আনছে, এখন সেও নাই। অর্থাৎ পাকিস্তানের যে পুরনো দল পিপলস পার্টি, মুসলিম লীগ, তারা আজকে অস্তিত্ব সংকট, এটা আমি বলবো না, তারা বিলীন হয়ে গেছে সেটাও আমি বলবো না, কিন্তু তারা তাদেরকে দল হিসেবে টিকিয়ে রাখতে গিয়ে তারা এখন হিমশিম খাচ্ছে। আসেন আপনি শ্রীলঙ্কাতে লঙ্কা ফ্রিডম পার্টি, যাদের নেতৃত্বে শ্রীলঙ্কা স্বাধীন হয়, শ্রীমামা বন্দর নায়েক, সলমান বন্দর নায়েক, তাদের দুজনের কন্যা চন্দ্রিকা কুমারা তুঙ্গা, বাপ মা কন্যা তিনজনই শ্রীলঙ্কা শাসন করেছে। আজকে শ্রীলঙ্কার লঙ্কা ফ্রিডম পার্টি অস্তিত্বের সংকটে পড়েছে, তাদের দল নাই। আসেন আপনি রাজা পাকসেদের শ্রীমাবো কি পদুজা কি একটা নামটা খুব বিঘ্নুট নাম। এই পরিবার এই শ্রীলঙ্কায় শাসন করেছে। এই পরিবারের 15 থেকে 20 জন সদস্য পার্লামেন্টে ছিল। এক পর্যায়ে এই পরিবারও এখন এখান থেকে সরে গেছে। আগামীতে তারা অস্তিত্ব সংকটে পড়ার মুখে। বর্তমান যিনি শ্রীলঙ্কায় আছেন তিনি একটা বাম রাজনীতিবিদ। আসেন আপনি ভারতে, যে দলের নেতৃত্বে ভারত স্বাধীন হলো 1947 সালে, কংগ্রেস, দীর্ঘদিন তারা ভারতকে শাসন করেছে। ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কংগ্রেস অস্তিত্ব সংকটে পড়েছে। এক হিসাবে বলবো, ভারতের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে কংগ্রেসের কমিটি নেই, গ্রাম কমিটি নেই। প্রত্যেকটা গ্রামে এখনো কংগ্রেসের 1-2 জন কর্মী আছে, না হলেও। কিন্তু সেই কংগ্রেস এখন হিমশিম খাচ্ছে। বারবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেও তারা পিছিয়ে পড়ে, কারণ তাদের ওই শক্তিটা নাই, ওই পরিমাণ ত্যাগ যাই তারা করুক, ওই ধরনের সাপোর্ট তাদের এখন আর নাই। তাদের কমিটি আছে, তারা কিন্তু অস্তিত্বহীনতায় ভুগে নাই, বাট তারা বিলুপ্তও হয়নি, কিন্তু তারা প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে, আপনি দেখেন। এরপরে আসেন, এবং ভারতের বিভিন্ন রাজ্যে শক্তিশালী কিছু আঞ্চলিক পার্টি আছে, যেমন পশ্চিমবঙ্গে আছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, বিহারে আছে আরজেডি, উত্তরপ্রদেশে আছে অনেক আঞ্চলিক পার্টি আছে। অনেক জায়গাতে কংগ্রেস ওই সকল আঞ্চলিক দলের সাথে জোট করে, লিয়াজ করে মাঝে মাঝে তারা রাজ্যে শাসনভার নেয়, আবার আউট হয়ে যায়। আসেন আপনি ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের শাসন ক্ষমতায় যেতে না পারলেও ভারতে তাদের একটা ভালো একটা আধিপত্য ছিল। পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির শাসন ছিল, আঞ্চলিক শাসন ছিল। আজকে কমিউনিস্ট পার্টি অস্তিত্ব সংকটে পড়েছে, বিলীন হয় নাই। আসেন আপনি বিজেপি আজকে 2 টার্মস কি 3 টার্মস তারা ভারতকে শাসন করছে। এবং ভারতে আমি কয়েকবার গিয়েছি, ভারতের রাজনীতির যে প্রেক্ষাপট আমি যেটা বাস্তবে দেখে আসছি, আগামী তো ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় বিজেপি আসবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে হবে না কে হবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আগামী তো দেখবেন তারা আসবে। কিন্তু কংগ্রেস বারবার ক্ষমতার চেয়ার ধরতে গিয়ে তারা পিছিয়ে পড়ছে। এত ঝানু তাদের রাজনীতিবিদ, কিন্তু তারপরে তারা পারছে না। তাহলে কংগ্রেসের অবস্থা, কংগ্রেস আসবে আমার মনে হয়, আমি বিশ্বাসই করি না। যতটুকু পড়াশোনা আমি করেছি, কংগ্রেস ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় আগামী 10 বছর তারা আসবে, আমি এটা কোনো লক্ষণ দেখি না। অন্তত আমি যেটুকু গবেষণা করি, নিজে ছোট্ট মানুষ হিসেবে পড়াশোনা করি। আসেন এবার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশে আওয়ামী লীগের একটা গৌরবময় ইতিহাস ছিল। মাওলানা ভাসানীর মতো মানুষ
এই দেশের স্বাধীনতার স্থপতি হতে পারেন নাই। আমরা মাওলানা ভাসানীকে যেভাবে কর্নার করি, তাকে যেভাবে আপনি মাথার উপর তুলে ধরেন, ইতিহাস বলে যে তাকে ওই আসনে আমরা বসাতে পারিনি বা তিনিও সেই আসনে যেতে পারেননি। সেটা আওয়ামী লীগ নিয়ে গেছে, সিনিয়র কলা কৌশলে হোক যেভাবে হোক আওয়ামী লীগ নিয়ে গেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে এবং 14 সালের পরে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কথা আমি বলি না, আওয়ামী লীগের মাজা ভেঙে যাওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ 2014, 2018, 2024 সালের জানুয়ারি মাস, এই 3টা নির্বাচন আপনি আওয়ামী লীগ করেন আর না করেন, আমাকে পছন্দ করেন আর না করেন, আমি সত্য কথাটা বলি, আওয়ামী লীগ সম্পূর্ণরূপে আমলা, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীর উপর ভর করে আওয়ামী লীগ চালিয়েছে। তাদের পতন কিন্তু 14 সালেই শেষ হয়ে যেত। বিএনপির ভুল হোক আর যেই কারণে যারই ভুল হোক, আওয়ামী লীগ 14, 18, 2021 আওয়ামী লীগ যেটা দেশ শাসন করেছে, তারা এই দেশের জনগণের উপরে আস্থা রেখে শাসন করতে পারেনি, বা তারা দেশের জনগণের উপরে তাদের আস্থা ছিল না, তাদের বিশ্বাস ছিল না, যার কারণে তারা রাষ্ট্রীয়ভাবে প্রশাসন যন্ত্রকে তারা ব্যবহার করে তারা টিকেছিল। তাদের পতন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। আওয়ামী লীগ আগামী 10 বছর ধরে রাখেন কমপক্ষে এই নেতৃত্ব দিয়ে তারা আসবে না, এই কথা বলি। কারণ যারা টাকা কামিয়েছে তারা বিদেশে চলে গেছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে। আমি বারবার যে কথা বলি, বিদেশ থেকে হয়তো মাঝে মাঝে দান খয়রাত করবে, কিন্তু যে প্রজন্ম আসবে, এই প্রজন্ম আওয়ামী লীগের কতদূর নিয়ে যাবে এটা চিন্তার বিষয়, সময় লাগবে। তারা এই পর্যন্ত তাদের ধৈর্য থাকবে কিনা নতুন প্রজন্মের, সেটা দেখার বিষয়। তাহলে আর কে থাকে? আর থাকে বিএনপি। বিএনপিও দীর্ঘদিন এই দেশের ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরে ছিল। আমরা একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আছে আফ্রিকার, নর্থ আফ্রিকার, ইবনে খালদুন, তিনি একটা কথা বলেছেন, একটা শাসক তার স্পিরিট, তার ক্ষমতা থাকে সর্বোচ্চ 40 বছর। 40 বছর একজন শাসক স্পিরিট নিয়ে দাপটের সাথে সে রাষ্ট্র ক্ষমতা চালায়, এরপরে তার আস্তে আস্তে তার ক্ষমতা কমে আসে। এই কথা তিনি লিখেছেন তার বিশ্ববিখ্যাত বই আল মুকাদ্দিমা। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম আমরা এগুলো পড়েছি কম বেশ। আল মুকাদ্দিমাতে এই কথা বলেছেন। বাংলাদেশে আর এই ইবনে খালদুনের সেই ফর্মুলা বা সেই তত্ত্ব আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। আওয়ামী লীগ শেষের পর্যায়ে গেছে, এখন বিএনপির বয়স 40-এর উপরে হয়ে গেছে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দীর্ঘদিন ক্ষমতার বাহিরে। এখন বর্তমানে বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিএনপি অনেকটা ক্ষমতার স্বাদ ভোগ করছে। কিন্তু এই বিএনপিকে চারদিক থেকে ঘিরে ধরা হচ্ছে। বিএনপি বলে জুনে আন্দোলনে যাবে, জানি না, বিএনপির শীর্ষ নেতারা নিশ্চয়ই একটা পরামর্শ করেছেন। এই আন্দোলন এই 2025 সালে বিএনপি ইউনূস সাহেবের সাথে বা ইউনূস সাহেবের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন করে, সে আন্দোলন বিএনপিকে হিসাব নিকাশ করে করতে হবে। কোনো কারণে যদি একবার বিএনপি আন্দোলনে কোনো রকম ভুল করে চুল পরিমাণ, তাহলে কিন্তু বিএনপিও বাংলাদেশের রাজনীতি থেকে কিন্তু আউট হয়ে যাবে। এই কথা আমি বারবার বলবো। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতে, বাংলাদেশ, 4টা দেশের কথা আমি বললাম। আর বিএনপি যদি এবার আউট হয়ে যায়, আর আগামী 15-20 বছরে বিএনপি ঘুরে দাঁড়ার মতো বিএনপির মাথায় শক্তি থাকবে না। কারণ নতুন প্রজন্মের যেটা চিন্তা, এটা বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এখন ধারণ করতে পারেন। হয়তো বাংলাদেশে আরেকটা শক্তি আসবে, যেই শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি দুটো শক্তিকে সে রাজপথ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করবে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, বা তাদেরকে দমন করার চেষ্টা করবে। এটাই হলো আজকের ভিডিওর মূল বক্তব্য। এই জন্য কথা বললাম, বিএনপিকে চলতে হবে সাবধানে, পা ফেলতে হবে হিসাব নিকাশ করে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।